বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের আরেকটি ক্লাসে। আমরা 3 নম্বর ক্লাসে হাজির হয়েছি এবং আমরা আজকে প্রচুর প্র্যাকটিস করব। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে বলো ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না, দেখতে পাচ্ছ কি না। আমরা রাইট ফর্ম অফ ভার্বের দুটো ক্লাসে, প্রথম ক্লাসে আমরা মূল টপিক নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যে একটা ক্লাস করলেই হবে না, তোমাদেরকে একাধিক ক্লাস করতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় ক্লাস করেছিলাম, তাই না? আচ্ছা, এখন যে বিষয়টা আমরা দেখব সেটা হলো যে আমাদের আজকে 3 নম্বর ক্লাসে আমরা প্র্যাকটিস করব। আমরা কি করব? প্র্যাকটিস করব। আমি একটু দেখতে চাই যে তোমরা সবাই ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কি না। ওকে, ইয়েস, আই থিঙ্ক সবাই মোটামুটি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ। সো আসো আমরা তাহলে মেইন আলোচনায় চলে যাই। দেখো, আজকে আমরা প্র্যাকটিস করব। আমরা আজকে অনেকগুলো বোর্ড প্র্যাকটিস করব। তোমাদেরকে গত ক্লাসে আমি একটা HW দিয়েছিলাম, তোমাদের এটা করতে বলেছিলাম, তোমাদের মনে আছে? আমি তোমাদেরকে বলেছিলাম এইটা করিও তোমরা বাসায়। সো এইটা আমরা আগে সলভ করি, দেন বাকিগুলো সলভ করব। ওকে, আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রেসপন্স চাই। তোমরা একটু কমেন্টে জানাবা কে কী অ্যান্সার দিয়েছ। আসো আমরা এইটা অ্যান্সার করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, তোমাদেরকে গতকালই বলে দিয়েছিলাম এভরি ওয়ান, এভরিথিং এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। এগুলো থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তার মানে ভার্ব সিঙ্গুলার মানে হচ্ছে কি? ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, তাই না? ভার্ব সিঙ্গুলার মানে হচ্ছে কি? এটা যেহেতু পাস্ট বা অতীতকালের কোনো কিছু নাই, মানে এখানে ইয়েস্টারডে, লাস্ট মান্থ অথবা 1970, 1920 এরকম কিছু নাই। দ্যাট মিনস আমাদের মাথায় রাখতে হবে যে এগুলাতে আমাদের প্রেজেন্ট টেন্স হয়। আর এভরি ওয়ান, এভরিথিং এগুলো থাকলে আমাদের অবশ্যই কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়। আর ভার্ব সিঙ্গুলার কিভাবে হয় বলো তো? ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করলে। তাহলে এইখানে দেখো, এইখানে ডিপেন্ডস আছে, আর এইখানে দেখো ডে বাই ডে আছে। ডে বাই ডে মনে রাখবা, নাও, রাইট নাও, ডে বাই ডে মনে রাখবা, নাও, রাইট নাও, রাইট নাও, ডে বাই ডে, ডে বাই ডে এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ধরতে পারতেছি, কারণ এখানে কোনো নাও নাই, রাইট নাও নাই, ডে বাই ডে নাই। দ্যাট মিনস এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়েছি। বাট এখানে এভরিথিং থাকা সত্ত্বেও এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, বিকজ এখানে ডে বাই ডে আছে। আমরা জানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এরকম বুঝালে কন্টিনিউয়াস ওয়েতে হয়। এই জন্য কী হবে? এভরিথিং ইজ রাইজিং, এভরিথিং ইজ রাইজিং। আচ্ছা, যাই হোক, এটা আমরা আরও বিস্তারিত বুঝবো। এখন কথা হলো যেগুলো আমাদের একবারে পারার কথা, টুর পরে ভার্বের কি হয়? বেস ফ্রম হয়। ইন অর্ডার টু এরপরে কি? ভার্বের বেস ফ্রম হয়। এবার দেখো, ক্যান নট হেল্প, হেল্পের পরে ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। দেখো, যেগুলো আমরা মোটামুটি সহজভাবে অ্যান্সার করতে পারি সেগুলো একটু আমরা দেখাই, ঠিক আছে? তো এরপর দেখো আর টু, এই যে এম টু ইজ টু, আর টু, এই টুর পরে ভার্বের কি বসে? বেস ফ্রম বসে। টুর পরে ভার্বের কি বসে? বেস ফ্রম বসে। এরপরে দেখো দে প্লুরাল, আর প্লুরাল হলে এখানে প্রেজেন্ট টেন্সে ভার্বের বেস ফ্রম বসে, ঠিক আছে? এরপর দেখো আর কোনটা হইতে পারে আমরা একটু খেয়াল করে দেখি। এই যে অ্যাফোর্ড টু, ক্যান নট অ্যাফোর্ড টু, এই যে দেখো টু, টুর পরে ভার্বের কি বসে? বেস ফ্রম বসে। টুর পরে ভার্বের কি বসে? বেস ফ্রম বসে। আর মডাল বি, মডাল প্লাস বি, বির পরে কি? V3 বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। দেখো জাস্ট আমরা একটু চোখের পলকে কয়েকটা জিনিস পেরে যাচ্ছি। আমি তোমাদের বলবো রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্সার করতে গেলে তুমি আগে দেখবা কোনগুলো সহজে অ্যান্সার করা যায়। যেমন দেখো, টুর পরে ভার্বের বেস ফ্রম, টুর পরে ভার্বের বেস ফ্রম দুইটা। এরপর দেখো দে, এরপরে ভার্বের বেস ফ্রম, প্লুরালের পরে বেস ফ্রম। তারপর দেখো ক্যান নট হেল্পের পরে আইএনজি, ঠিক আছে? এরপরে দেখো টুর পরে ভার্বের বেস ফ্রম, মডাল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এগুলা কিন্তু সহজেই পারা যায়। তো যাই হোক, আমি পুরোটা এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। আসো পুরোটা যদি বুঝাই, দেখো কি বলেছে। এভরি ওয়ান, এভরিথিং, হ্যাঁ, সাম ওয়ান, হ্যাঁ, এভরিবাডি এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। আর ভার্বটা সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তার মানে এখানে হবে ডিপেন্ডস। কি হবে ভাইয়া? ডিপেন্ডস হবে। এরপরে খেয়াল করে দেখো বি নাম্বার অপশনে ইন অর্ডার টু, ইন অর্ডার টু এরপরে ভার্বের কি বসবে? বেস ফ্রম বসবে, যা আছে তাই। তাহলে এই প্রথম দুইটা বুঝছি ভাইয়া। এবার 3 নাম্বার আসো। হাউএভার, যাই হোক, মেনি পিপল
মেনি থাকলে প্লুরাল হয় আমরা জানি। মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি নট আর্ন, মনে রাখবা এরকম নট আর্ন থাকলে, নট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে, দেখো নট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে, সবাই খেয়াল করে দেখো, নট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে ডু, ডাজ, ডিড, মডাল আনতে হয়। খেয়াল করে দেখো, খুব সহজ হিসাব, সবাই আমার সাথে বলো। নট যদি দেখো তুমি ব্র্যাকেটে নট প্লাস, কি বললাম, ভার্বের পক্ষ থেকে যদি তুমি দেখো ভার্বের ব্র্যাকেটে বা ভার্বের সাথে নট যুক্ত থাকে, তাহলে তুমি ওইখানে আনসার করার ক্ষেত্রে হয় ডু নট হবে, হয় ডাজেন্ট হবে, অথবা ডিড নট হবে, অথবা ক্যান নট, কুড নট, শ্যাল নট, এগুলো হয়। সো মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখো এইখানে নট আর্ন রয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি ড্যাশ আর্ন এনাফ টু লিভ কমফোর্টেবলি। সো এইখানে খেয়াল করে দেখো, তুমি চাইলে ডু ডাজ ডিডও দিতে পারো, আবার ক্যানের ব্যবহারও দিতে পারো। ওকে, সো এইখানে খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে যে বিষয়টা বুঝাচ্ছি সেটা হলো, এইখানে তুমি চাইলে কি করতে পারো, এইখানে ডু নট, ডাজেন্ট, ডিডন্ট দিতে পারো, অথবা ক্যান নট দিতে পারো। সো আমরা খুব সহজে বলতে পারি যে সে পারে না, তাহলে ক্যান নট আর্ন দিতে পারো, অথবা ডু নট আর্ন দিতে পারো। তো এখানে বলা যায় মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, মেনি হচ্ছে প্লুরাল, তার মানে ডাজ হবে না, যেহেতু ঘটনাটা অতীতের না তার মানে ডিড হবে না, তাহলে কি হবে, ডু নট আর্ন, শেষ, ডু নট আর্ন। তাহলে ভাইয়া এই টেকনিকটা মনে রাখবা যে নট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে, খেয়াল করে দেখো, নট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে তোমাকে ডু নট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট আনতে হয়। যদি পাস্ট টেন্সের হয় তাহলে ডিডেন্ট, কোনো কথা নেই। আর প্রেজেন্ট টেন্সে হইলে প্লুরাল থাকলে ডু, আর সিঙ্গুলার থাকলে ডাজ। আমরা দেখতে পাচ্ছি মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে প্লুরাল, এই জন্য কী হবে, ডু নট আর্ন। সবাই ক্লিয়ার ভাইয়া এই শূন্যস্থানটা? অথবা ক্যান নট আর্ন দিলেও অ্যান্সার হয়। তুমি যদি ক্যান নট আর্ন দাও তাও অ্যান্সার হবে, ডু নট আর্ন দিলেও অ্যান্সার হবে, ক্যান নট আর্ন দিলেও অ্যান্সার হবে। ভাইয়া মডাল অক্সিলারি তাহলে বেস ফর্ম হয়, হ্যাঁ এই যে ক্যান নট আর্ন, আর্ন তো বেস ফর্মই আছে, তুমি তার লিখবা না ক্যান নট আর্নিং, ঠিক আছে? ওকে, সবাই 3 নাম্বারটা বুঝছো? ভাইয়া দেখো, এটা বরিশাল বোর্ড 2025, বরিশাল বোর্ডে মানে 25 সাল, তারপরে হচ্ছে 24 সাল, এগুলাতে 14টা করে কোশ্চেন, মানে 7 নাম্বার ছিল। খেয়াল করে দেখো, এইবার পরেরটা দেখো, সি নাম্বার গেল, ডি নাম্বার আর টুর পরে ভার্বের কি ফর্ম, বেস ফর্ম বসবে। তাহলে ভাইয়া এইখানে কোনো ঝামেলা নাই, এখানে টুর পরে আমরা বেস ফর্ম বসাবো, তাহলে ডি নাম্বারটা আসলে এমনি বুঝতে পারবো। তাহলে ভাই 4টা বুঝছো? ওকে, এবার আসো তাইলে আমরা ই নাম্বারে চলে যাই। ই নাম্বার দেখো, প্রাইসেস অফ এভরিথিং ড্যাশ ডে বাই ডে, যে দিন দিন দ্রব্যমূল্য বাড়ছে, মানে সব কিছুর দাম বাড়ছে। তাহলে সব কিছুর দাম বাড়ছে, এটা কি হবে, অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে আমি তোমাদেরকে একটু আগে বুঝাইছিলাম যে এভরিথিং থাকলে সিঙ্গুলার হয়, তাহলে কন্টিনিউয়াস হলে কি হবে, এভরিথিং ইজ রাইজিং, এভরিথিং ইজ রাইজিং। কারণ আমরা জানি নাও, রাইট নাও, ঠিক আছে, ডে বাই ডে, এগুলো থাকলে আমাদের কি হবে, হ্যাঁ আচ্ছা, এগুলো থাকলে অবশ্যই কি হবে, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, তোমরা অনেকে বলতেছো ভাইয়া শিউর এ প্লাস বইতে, শিউর এ প্লাস বই নতুন এডিশন যেটা, ওইটাতে 25 সালের কোশ্চেন আছে, নতুন এডিশন যেটা শিউর এ প্লাস নতুন এডিশনে আছে। ওকে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো। এবার এসো আমরা যদি খেয়াল করি পরেরটা, ই নাম্বারের পরে এফ নাম্বারটা, পিপল ইন রুরাল এরিয়াস। তাহলে পিপল হচ্ছে কি প্লুরাল, পিপল কি প্লুরাল, তার মানে এখানে দেখো ও ই নাম্বারটা তো শেষ করি নাই। আচ্ছা, ই নাম্বারটা খেয়াল করে দেখো, ই নাম্বারটা এখনো শেষ করি না, ই নাম্বারটা
শেষ করে নেই, এরপর আমরা এফে যাব। দেখো এভরিথিং, এভরিথিং থাকলে আমাদের কি হয়? সিঙ্গুলার হয়, আমরা ইজ বসাতাম। তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম এইখানে প্রাইসেস অফ এভরিথিং, এখানে কি এভরিথিংকে বুঝাইছে নাকি প্রাইসেসকে বুঝাইছে? এটার জন্য আমি তোমাদেরকে একটু বিস্তারিত বুঝাবো ভাইয়া পুরা। খেয়াল করে দেখো, আমি লিখলাম দ্য স্টুডেন্টস, আমি কিন্তু এখন এফ নাম্বারে যাব না, আগে ই নাম্বারটা ভেজাল আছে, ই নাম্বারটা ক্লিয়ার করে নেই। আমি তোমাদেরকে যদি বলি দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস, একটু মনোযোগ দিয়ে বুঝো ভাইয়া, তোমাদের অনেকের প্রবলেম হয় যখন দুইটা সাবজেক্ট থাকে তখন তোমাদের কনফিউশন হয়। খেয়াল করে দেখো, প্রাইসেস অফ এভরিথিং, ভাই আমরা কি এভরিথিংকে সাবজেক্ট ধরবো নাকি প্রাইসেসকে ধরবো? কারণ এটা তো কানেক্টর, তাই না? তাহলে এই দুইটার মধ্যে নাউন, এইটা কি প্রোনাউন, তার মানে এই দুইটার মধ্যে আমাদেরকে ধরতে হবে। সো ই নাম্বারটা আমরা যখন এভরিথিং ধরেছি আনসার হবে কি রাইজিং। কিন্তু ভাইয়া আমরা কি এভরিথিংকে ধরবো নাকি প্রাইসেসকে ধরবো, এটাকে ক্লিয়ার হইতে হবে। এটা ক্লিয়ার হওয়ার জন্য জাস্ট একটা উদাহরণই যথেষ্ট। খেয়াল করো, একটা উদাহরণই যথেষ্ট। দেখো দিস ক্লাস একটা সাবজেক্ট, দ্য স্টুডেন্টস একটা সাবজেক্ট। খেয়াল করে দেখো, দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস, এইখানে দেখো প্রাইসেস একটা সাবজেক্ট, এভরিথিং একটা সাবজেক্ট, স্টুডেন্টস একটা সাবজেক্ট, দিস ক্লাস একটা সাবজেক্ট। তুমি কাকে ধরে অ্যান্সার করবা এটা তোমার জানতে হবে। এখন তুমি, মহসিন ভাইয়া বলেছে এভরিওয়ান এভরিথিং থাকলে সিঙ্গুলার, তুমি আনসার মেরে দিলে সিঙ্গুলার, তাইলে তো হইল না। এই জন্য তোমাকে একটু ডিপলি বুঝতে হবে এবং আমি সময় নিয়ে বুঝাবো। দেখো তোমরা যে অনেকে বলো ভাইয়া বেসিক জিনিসটা কি, এটাই বেসিক। এই যে তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস আলাদা করে একবারে ঠান্ডা মাথা বোঝানোর চেষ্টা করছি, এটাই কিন্তু বেসিক। যে ভাইয়া যখন দুইটা সাবজেক্ট থাকবে, যখন দুইটা সাবজেক্ট থাকবে, প্রাইসেসও আছে এভরিথিং আছে, কাকে ধরবো? ঠিক তেমনি দেখো দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস, ধরো ইজ অবলিক আর প্রেজেন্ট, তাহলে তুমি কোনটাকে অ্যান্সার করবে ভাইয়া? ইজ ধরবা নাকি আর ধরবা? মজার ব্যাপার হইল অফের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, বা প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট। বুঝছো ব্যাপারটা? প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট। এইখানে এভরিথিংও সাবজেক্ট, প্রাইসেস সাবজেক্ট, বাট এটা হচ্ছে আমাদের রিয়েল সাবজেক্ট। এটা টুরু সাবজেক্ট, টুরু লাভ আমরা বলি না, টুরু লাভ, এটা হচ্ছে টুরু সাবজেক্ট, এটা সত্যিকারের সাবজেক্ট। সো দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস, তাহলে আমরা বলবো কি আর। স্টুডেন্টস প্লুরাল, এই জন্য অ্যান্সার হবে আর। প্রাইসেস প্লুরাল, এই জন্য ইজ না হয়ে অ্যান্সার হবে আর রাইজিং, আর রাইজিং। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া পুরা? এগুলো তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, তোমাদের অ্যাডমিশন যারা আমাদের ক্লাস করছো, অ্যাডমিশনে যারা ভর্তি হয়েছো, এগুলো আমরা অ্যাডমিশনে খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝাবো। এখন যেহেতু এইচএসসিতে আছে এই জন্য আমি বেশি সময় নিয়ে বুঝাচ্ছি। তা আমি কি বললাম ভাইয়া? এভরিওয়ান এভরিথিং থাকলে সিঙ্গুলার হয়, হ্যাঁ এটা সত্য। বাট যখন দেখবা দুইটা সাবজেক্ট আছে, অফের আগে একটা নাউন পরে প্রোনাউন, বা অফের আগে সাবজেক্ট পরে সাবজেক্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব ধরবো। এটা যদি আমি তোমাদের আরো বিস্তারিত বুঝাই, দেখো এই শূন্যস্থানে, এটা যদি আমি আরো বিস্তারিত বুঝাই তাহলে এই শূন্যস্থান দেখলে বুঝতে পারবা। মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, এই যে দেখো মেনি পিপল একটা সাবজেক্ট, আওয়ার কান্ট্রি একটা সাবজেক্ট। এই যে দেখো মেনি পিপল একটা সাবজেক্ট, আওয়ার কান্ট্রি একটা সাবজেক্ট। আমরা যেখানে যে জু বসাইছি কাকে ধরছি বলো তো? আমরা কি আওয়ার কান্ট্রিকে ধরছি নাকি মেনি পিপলকে ধরছি বলো? বলো। আমরা অবশ্যই কি এই যে অফের আগে রিয়েল সাবজেক্ট, টুরু সাবজেক্ট, টুরু সাবজেক্টকে ধরছি। এই জন্য মেনি পিপল থাকার কারণে আমরা ডু ধরছি। বুঝছো? এরকম অনেকগুলো আছে, এই কোয়েশ্চেনে অনেকগুলো আছে। মজার ব্যাপার কি জানো, আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিসগুলো এক একটা এক এক ধাসের করাচ্ছি, একটা এক এক রকম করাচ্ছি, যাতে করে তোমার পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। আমার বিশ্বাস যারা 3টা ক্লাস মনোযোগ দিয়ে করবে তারা ইনশাল্লাহ 80% এমনি আনসার করতে পারবা। এখন অনেক বলে ভাই আর 20%, সেগুলো তো অবশ্যই অর্থ পারলে, প্যাসিভ পারলে তুমি অটো পারবা। বুঝছো? এই যে দেখো
মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, আমরা কাকে ধরছিলাম? মেনি পিপলকে ধরছিলাম, কারণ এটা প্রিপোজিশনের আগে। ওকে, আচ্ছা। সো সবাই কি ভাই এটা বুঝতে পেরেছো? এখানে অ্যান্সার হবে কি আর রাইজিং, এখানে ইজ রাইজিং হবে না, এখানে কি হবে? আর রাইজিং হবে। আমি বুঝাইতে পারছি? ওকে, এখন আসো, ই গেল, আমরা হচ্ছে এখন এফে যাব। আসো, এফ নাম্বারটাও সেম, পিপল রুরাল এরিয়াস। বলো তো কাকে ধরবো? এই ভন্টের দল, দেখো এই যে এই ধাঁচের তোমাদেরকে একটা কোশ্চেন করাইছি না গত আছে, যে প্রেজেন্ট পারফেক্টের অনেকগুলো আছে, এটাতে দেখো এই যে এরকম সাবজেক্ট, পিপল আছে, রুরাল এরিয়াজ আছে, আমরা কাকে ধরবো বলো? পিপল আছে, রুরাল এরিয়াজ আছে, আমরা কাকে ধরবো? ইয়েস, আমরা এই যে প্রিপোজিশনের আগের সাবজেক্টকে ধরবো। এখানে পিপল আছে, তার মানে এখানে পিপল আগের সাবজেক্ট, টু সাবজেক্ট। তাহলে পিপল যেহেতু প্লুরাল, আর প্লুরাল হইলে প্রেজেন্ট টেন্সে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, সিঙ্গুলার হইলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হয়। তাহলে পিপল প্লুরাল, এজন্য ভার্বের বেস ফর্ম হয়েছে। বুঝতেছ? মনেরা বুঝছো? ক্লিয়ার? এরপর তাহলে এটা কি হবে? পিপল যেহেতু প্লুরাল, এজন্য ভার্বের বেস ফর্ম হবে। এবার দেখো, এবার দে, দে এখানে একটা সাবজেক্ট, তাহলে আমরা জানি দে প্লুরাল, এজন্য হ্যাভ হবে, ভার্বের বেস ফর্ম যা আছে তাই হবে। এখন আসো নট বাই, ওয়াও, জাস্ট ওয়াও, খেয়াল করে দেখো ভাইয়া, নট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে কি হবে? ডু নট, ডাজন্ট, ডিডন্ট অথবা ক্যান নট, এরকম হয়, তাই না? তো তোমরা অ্যান্সার করো, এখানে নট বাই আছে, তাহলে তুমি খালি ডু নট, ডাজন্ট, ডিডন্ট বসাই দিবা। তাই দেখো মেনি পিপল, সরি মেনি ফ্যামিলিজ, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তার মানে তুমি কি বলতে পারো? ডু নট বাই, অথবা তুমি কি বলতে পারো? ক্যান নট বাই। ডু নট বাই অথবা কি ক্যান নট বাই। তা আমরা জানি ক্যান নট বাই দিলে এটা বেশি হয়, মেনি ফ্যামিলিজ ক্যান নট এনাফ হেলদি ফুড, অথবা ক্যান নট বাই এনাফ হেলদি ফুড, অনেকে ভালো খাবার কিনতে পারে না। সো খেয়াল করে দেখো, মেনি ফ্যামিলিজ ডু নট বাই এনাফ হেলদি ফুড। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়? ডু নট দিতে পারো অথবা ক্যান নট দিতে পারো, শেষ। দেখো খুব সুন্দর, একজন লেখছে ডিড নট, এই ডিড নট হবে না, সি 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 সি, এটা কি অতীতকালের ঘটনা? অতীতকালের ঘটনা বা ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, এগুলো থাকলে আমাদের কি দিব? ইয়েস, তখন আমরা ওইটা দিব, ডিডন্ট দিব। তো এটা কি হবে? মেনি ফ্যামিলিজ ডু নট বাই অথবা ক্যান নট বাই। বুঝছো ভাইয়া? এই বুঝছো? এবার আসো, এরপর এর পর আই, ক্যান নট হেল্প, হেল্পের পরে কি? ভার্ব প্লাস আইএনজি, বড় আছে, বোরোইং হয়ে যাবে। এবার দেখো, খেয়াল করে দেখো ভাইয়া, ভাই কখন কোনটা দিব? তুমি অর্থগত দিক থেকে যেমন পারে না অর্থ দিলে তুমি দিবা ক্যান নট বাই, আর করে না বা ক্রয় করে না এটা হচ্ছে ডু নট। এবার দেখো, এবার দেখো কি আছে? হুইজ, রিলেটিভ প্রোনাউন। তো আমরা জানি রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট, এই যে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট কে আছে? যেমন আমরা পড়ছি প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের সাবজেক্ট ধরছি, ঠিক তেমনি এই যে হুইজ, দ্যাট, হু, এদের আগের সাবজেক্ট ধরবা। তাহলে হুইজের আগের সাবজেক্ট কি? মানি, মানি আনকাউন্টেবল সিঙ্গুলার, সিঙ্গুলার, এখানে তো মানিস জীবনও হয় না, মানিস তো প্লুরাল হয় না, মানি অলওয়েজ কি? সিঙ্গুলার। তার মানে সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়। বুঝছো? এই যে প্রিপোজিশনের আগের সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী আমাদের কি বসে? ভার্ব বসে। তাহলে এই জন্য ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস, কারণ মানি হচ্ছে সিঙ্গুলার, মানি হচ্ছে কি? সিঙ্গুলার। বাই সিঙ্গুলার হলে তো ডিড নট হবে, উফ, সিঙ্গুলার হলে ডাজ নট হবে প্রেজেন্ট টেন্সে, আর ডিড নট হবে যদি অতীতকালের হয়, যদি ইয়েস্টারডে থাকে, যদি লাস্ট ডে থাকে, যদি 1990 থাকে, যদি 2010 সাল থাকে, যদি 2015 সাল থাকে। বুঝছো ভাইয়া? কয় সিঙ্গুলার থাকলে নাকি ডিডেন্ট হয়, ওটা অতীতকালে হবে, অতীতকালে ডিডেন্ট হবে। তাহলে এটা বুঝছো ভাইয়া? যেমন প্রিপোজিশনের আগের সাবজেক্ট ধরছি, ঠিক তেমনি রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট ধরবো। তাহলে ভার্বের সাথে কি? এস বাই এস যুক্ত হবে। বা ডেট মানে কি? ঋণ, ঋণ। এবার দেখো, হাই প্রাইসেস অলসো এফেক্ট, হাই প্রাইসেস, এখানে সাবজেক্ট কে ভাইয়া? সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সবাই বলো। প্লুরাল। হাই প্রাইসেস প্লুরাল, কারণ নাউনের সাথে এস থাকলে প্লুরাল হয়। তাহলে যদি প্লুরাল হয়
প্লুরাল হলে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়, এফেক্ট। এবার দেখো মেনি এ স্টুডেন্ট, অনেকের একটা মানে ভ্রান্ত ধারণা আছে মেনি থাকলে প্লুরাল হয়, অনেকে ভাবে, কিন্তু দেখো ভাইয়া মেনি এ স্টুডেন্ট, মনে রাখবা যদি বলতো এটা মেনি স্টুডেন্টস, যদি বলতো মেনি স্টুডেন্টস তখন হয়তো প্লুরাল, কিন্তু এখানে আছে মেনি এ স্টুডেন্ট, মেনি এ স্টুডেন্ট, তাই না? সো খেয়াল করে দেখো মেনি স্টুডেন্ট থাকলে হবে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হইলে আমরা এখানে খেয়াল করে দেখো, তোমরা দেখো মেনি থাকলেই অনেকে ভাবে যে কি, অনেকে থাকলে মেনি থাকলে প্লুরাল পাবে না, মেনি স্টুডেন্টস যখন থাকবে তখন প্লুরাল, বাট মেনি এ স্টুডেন্ট যখন থাকবে তখন সিঙ্গুলার, তার মানে ভার্বের সাথে এস বাই এস, তার মানে ড্রপস হবে, কি হবে ভাইয়া, ড্রপস হবে। এরপরে দুইটা তো সহজ, টুর পরে ভার্বের বেস ফর্ম, ভার্বের আব্বা ফর্ম, আর আমরা জানি মাস্ট বি V3, মডাল প্লাস ভার্বের V3 ফর্ম, তার মানে ইনশিউট। বুঝতে পেরেছো ভাইয়া? এই সবাই বলো ডান ডান। আমি খুব সময় নিয়ে তোমাদেরকে এগুলা বুঝাচ্ছি। ও ভাইয়া আপুরা সবাই বুঝছো? ওকে, এবার আসো নেক্সট কোয়েশ্চনে চলে যাই। এত ভেঙ্গে ভেঙ্গে বুঝানো, এরপরে যদি না বুঝো তাহলে আবার বলো, আমি আবার বুঝাবো, নো প্রবলেম। প্রত্যেকটা শূন্যস্থান আমি ভেঙ্গে ভেঙ্গে বুঝাইছি। যাবো নেক্সট, আসো এবার আসো, এই যে মজার খেলা, হ্যাঁ আসো। এ টিচার, একজন শিক্ষক, কম্পেয়ার তুলনা করে উইথ অ্যান আর্কিটেক্ট। এই ভন্ডের দল, এটা অ্যাক্টিভ না প্যাসিভ আগে বলো। একজন শিক্ষক কম্পেয়ার করে উইথ অ্যান আর্কিটেক্ট, একজন স্থপতির সাথে। একজন টিচার কি কম্পেয়ার করে নাকি তাকে কম্পেয়ার করা হয়? সবাই বলো, যদি এটা না জানো তাহলে কি আর বলবো। এই যে প্যাসিভ ভয়েস, যাদের প্যাসিভে প্রবলেম মনোযোগ দিতে হবে। এ টিচার, একজন টিচার কম্পেয়ার, সে নিজে নিজে কম্পেয়ার করে নাকি তাকে কম্পেয়ার করা হয়? এই যে দেখছো, না বুঝা তাড়াতাড়ি করো না। একজন টিচার কম্পেয়ার করে আর্কিটেক্টের সাথে নাকি তাকে কম্পেয়ার করা হয়? অ্যাক্টিভ অর প্যাসিভ? যাদের অ্যাক্টিভ প্যাসিভ প্রবলেম তারা এটা ভালোভাবে পড়ো। এটাতে অনেকগুলো প্যাসিভের কাহিনী আছে। আমি তোমাদেরকে বললাম তো, প্যাসিভ তুমি কখনোই পারবা না যদি প্র্যাকটিস না করো। তোমার যদি বলি আমি ভাই তোমারে গুলে খাওয়া দিব, তুমি পারবা না। জাস্ট তোমাকে অর্থ দিয়ে প্র্যাকটিসের মাধ্যমে অ্যান্সার করতে হবে। এই যে অনেকে এটা বলতেছে অ্যাক্টিভ, টিচার কি নিজে নিজে কম্পেয়ার করে? অ্যাক্টিভ প্যাসিভ পাবা কিভাবে জানো? সাবজেক্টকে ভার্ব দিয়ে প্রশ্ন করবা, সাবজেক্টকে ভার্বকে প্রশ্ন করবা। ও সাবজেক্ট, ওরে আব্বা, ওরে দাদা, ওরে খালা, ওরে খালু, তুমি কি ভার্বের কাজটা করতে পারো? তখন বলবে ওগো শিক্ষক, আপনি কি কম্পেয়ার করেন আর্কিটেক্টের সাথে, নাকি আপনাকে করা হয় আর্কিটেক্টের সাথে কম্পেয়ার? তাকে কম্পেয়ার করা হয়, দ্যাট মিনস এটা প্যাসিভ। কারণ সাবজেক্ট নিজে কাজটা করতে পারতেছে না, ভার্বের কাজটা করতে পারতেছে না। আবার বলতেছি, যারা যারা বুঝো না, যারা প্যাসিভ বুঝো না, তারা মনোযোগ দাও। আমি আবার ঠান্ডা মাথা বুঝাই। প্যাসিভ না অ্যাক্টিভ কিভাবে বুঝবা? তুমি প্রশ্ন করবা, টিচার, ওগো টিচার, আপনি কি ভার্বের কাজটা করতে পারেন? টিচারকে জিজ্ঞেস করবা, ওগো স্যার, আপনি কি কম্পেয়ার করেন নাকি আপনাকে কম্পেয়ার করা হয়? তখন টিচার বলবে, ওরে আমার প্রিয় শিক্ষার্থী, আমি তো কারো সাথে কম্পেয়ার করি না, মানুষ আমাকে কম্পেয়ার করে আর্কিটেক্টের সাথে। তার মানে হচ্ছে কাজটা নিজে নিজে করে না, তার মানে প্যাসিভ। আর প্যাসিভের স্ট্রাকচার কি? প্যাসিভ মানে বি ভার্ব প্লাস V3 ফর্ম হবে। তার মানে এই যে ভার্বটা আছে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটা V3 ফর্ম হবে। এটা কি V3 ফর্ম হবে। আর এখানে একটা বি ভার্ব নিতে হবে, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যেহেতু এটা অতীতকালের না,
যে শিক্ষকদের আর্কিটেক্ট হিসেবে তুলনা করতে, এটা সবসময় করে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স থাকলে আমরা জানি এম ইজ আর হয়, তাহলে এ টিচারের সাথে এম হয় না, এটির সাথে আর হয় না, কি হয়? ইজ কম্পেয়ার্ড। এ টিচার ইজ কম্পেয়ার্ড। বুঝতে পেরেছো ময়নারা? বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার আসো, টিচার্স কল দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। এবার বলো 2 নাম্বারটা অ্যাক্টিভ না প্যাসিভ? ভাইয়া এল নাম্বারটা বুঝি না, এই যে কিছু পাকনা আছে, আমি কি এল নাম্বারে গেছি এখনো? এল নাম্বার কি পড়াইছি এখনো? আস্তে ধীরে যাইতেছি, মানে পড়াইতেছি এ চলে গেছে এলে। খুবই, আসো খেয়াল করে দেখো, টিচার্স কল দ্য আর্কিটেক্টস অফ এ নেশন। টিচার ডাকে নেশনের, জাতির স্থপতি হিসাবে। বলো, টিচার্স শিক্ষকদের ডাকে, খেয়াল করে দেখো, শিক্ষকদেরকে ডাকে নাকি তাদেরকে ডাকা হয়? এই শিক্ষক কি ডাকে? বলো তো, এখন তাকে জিজ্ঞেস করো, ওগো শিক্ষক মণ্ডলী, আপনি কি ডাকেন জাতির স্থপতি হিসেবে, নাকি আপনাকে ডাকা হয় জাতির স্থপতি হিসেবে? অবশ্যই আপনাকে ডাকা হয়, তার মানে এটা কি হবে? প্যাসিভ হবে। তাহলে টিচার্স কল্ড, এই যে V3, তার মানে এখানে আমাদের বিভাব নিতে হবে। টিচার্স হচ্ছে প্লুরাল, তাহলে এম হবে না, ইজ হবে না, অ্যান্সার কি হবে? টিচার্স আর কল্ড আর্কিটেক্টস অফ আ নেশন। বুঝতে পেরেছো ভাই? বুঝতে পেরেছো? তার মানে এটা কি হবে? প্যাসিভ হবে। এরপরে খেয়াল করে দেখো, দে আর ইউজ, তোমাদেরকে ইউজ টুর ব্যবহার পড়াইছি। যদি সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম পড়াইছি না? দেখো স্লাইডে দেখো, সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম। আবার এটাও পড়াইছি, সাবজেক্ট প্লাস যদি বি ভার্ব থাকে, এরপরে ইউজ টু থাকে, তখন ভার্ব প্লাস আইএনজি। দুইটা নিয়ম পড়াইছি দেখো তোমাদের ইউজ টুর ব্যবহারে, দুইটা জায়গায় আমরা যে স্লাইড পড়াইছি দুইটা ভাবে পড়াইছি। একটা হচ্ছে সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম, আর আরেকটা হচ্ছে যদি বি ভার্ব থাকে, দেখো বি ভার্ব আছে কিনা, দে আর, এরপরে দেখো দে আর, এই যে সাবজেক্ট পরে আর আছে, বি ভার্ব আছে, এরপরে ইউজ টু হবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে, তার মানে ইউজ টু মেকিং। বুঝতে পেরেছো ডি নাম্বারটা? ও সি নাম্বারটা বলি নাই, ও সি নাম্বারটা তো একবারে সহজ, দে প্লুরাল, তাহলে ভার্বের বেস ফর্ম, দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, এটাতে কোনো ঝামেলা নাই। সি নাম্বারটা ঝামেলা নাই। ওকে, দে প্লে, দে হচ্ছে প্লুরাল, অনেকে দে প্লেস দিয়েছে, বাহ তোমরা যে কি ভাই, তোমরা একখান সিস, দে প্লেস লিখছে একজনে, না সি, দে হচ্ছে প্লুরাল, এই জন্য কি হবে? প্লে। তো এটা বুঝছো তো? 4 নাম্বারটা, দে আর ইউজ টু মেকিং, এখানে সাবজেক্ট পরে আর আছে, বি ভার্ব আছে, এরপরে ইউজ টু আছে, তার মানে এরপরে কি হবে? ওকে, এবার আসো ই নাম্বার। এবার দেখো, বাট দ্য টিচার্স ড্যাশ ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি। টিচার কি রেসপেক্ট দেয় নাকি টিচারদেরকে রেসপেক্ট দেওয়া হয়? যাদের প্যাসিভে প্রবলেম, এই কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে। বলো, টিচাররা কি রেসপেক্ট দেয় না টিচারদেরকে আমাদের দেশে রেসপেক্ট দেওয়া হয়? আমাকে সবাই বলো। টিচার কি বলেছে? বাট দ্য টিচার্স, দেখো কি বলেছে, যে বাট দ্য টিচার্স ড্যাশ হোল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি। যে টিচারদেরকে, টিচাররা নিজেরা নিজে রেসপেক্ট দেয় নাকি রেসপেক্ট তাদেরকে দেওয়া হয়? এটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? দেওয়া হয়, ইয়েস, হ্যাঁ তাদেরকে দেওয়া হয়। সো তাদেরকে যেহেতু দেওয়া হয়, এটা প্যাসিভ হবে। এন্ড আসলে কি এখানে বাট বলছে, বাট দ্য টিচার্স ড্যাশ
হোল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে কি দেওয়া হয়? সত্যি করে বলো তো, আমাদের দেশে কি আসলে টিচারদেরকে দেওয়া হয়? বাট আছে মানে নেগেটিভ, তার মানে আর হেল্ড, এই হোল্ডের পাস্ট পার্টিসিপল কি? হেল্ড। হোল্ডের পাস্ট পার্টিসিপল কি? হেল্ড। B3 ফ্রম, তাহলে আর হেল্ড নাকি আর নট হেল্ড? বাট টিচার, দেখো, বাট দ্য টিচার্স আর নট হেল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি। ইয়েস, তাহলে এখানে আর হেল্ড হবে নাকি আর নট হেল্ড হবে? দেখো, এই যাদের প্যাসিভে প্রবলেম তাদের জন্য এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ো। দেখো ক্লাসের অর্ধেক শেষ, আমি মাত্র একটা কোশ্চেন করাইছি, দ্বিতীয়টা চলতেছে, আমি খুব ঠান্ডা মাথায় পড়াচ্ছি। ওকে, এখন আসো, তুমি যদি আর হেল্ড দাও অর্থগত দিক থেকে হইতে পারে, অথবা আর নট হেল্ড দিলেও হবে। এই যে হ্যাঁ, একজন লিখছে আর নট বা আর হোল্ডেড, হোল্ডেড লিখছে, ওই যে কালকের মতো হ্যাভ থেকে হ্যাভেন, হ্যাভ থেকে হ্যাভেন, সে থেকে সায়েদ। এই যে দেখছো, তোমাদের কালকেও আমি রিকোয়েস্ট করছি তোমরা যে কোনো একটা ক্লাস 6-7 বই থেকে তোমরা প্রেজেন্ট ফ্রম, পাস্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম পড়ো। ওকে ভাই, ক্যান নট হেল্ড হবে না, ক্যান নট বি হেল্ড, ক্যান নট বি আনতে হবে, কারণ মডাল ভার্বকে প্যাসিভ করতে হলে বি আনতে হয়, আর এম ইজ আরকে আনতে হলে আনতে হয় না। বুঝছো? অনেকে ক্যান নট হেল্ড দিয়েছো না, তোমাদেরকে যদি মডাল ভার্ব আনো তাহলে বি আনতে হবে, কারণ আমরা জানি মডাল দিয়ে প্যাসিভ করতে হলে বি আনতে হয়, এরপরে V3 আনতে হয়। ওকে, এবার আসো, তাহলে দেখো টিচার্স আর নট হেল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, যেহেতু বাট আছে, কিন্তু আমাদের দেশে টিচারদেরকে ওইভাবে সম্মান দেওয়া হয় না। এরপর দেখো দে আর হ্যাবিচুয়েটেড টু, এই যে দেখো হ্যাবিচুয়েটেড টু, কন্ট্রিবিউট টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। মনে আছে? হ্যাবিচুয়েটেড টু, কন্ট্রিবিউট টু, এগুলো থাকলে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। তার মানে এখানে লিড আছে, হয়ে যাবে কি? লিডিং। এগুলা সহজ আছে, এটাতে কোনো ঝামেলা নাই। এরপর দেখো পরেরটা, দে প্লুরাল, আর প্লুরাল থাকলে কি? ভার্বের বেস ফর্ম। এবার দেখো দে কিপ, একটা ভার্ব আছে, একটা ভার্ব আছে, আবার আরেকটা ভার্ব আসছে। দেখো একটা ভার্ব আছে, আরেকটা ভার্ব আসলে আমরা জানি কি হয়? আইএনজি হয়ে যায়, এবং এখানে কোনো কানেক্টরস নাই। দেখো এখানে কোনো কনজাংশন নাই। দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, এখানে বার্নিং হবে, কারণ কিপ একটা ভার্ব, আবার আরেকটা দ্বিতীয় ভার্ব আসছে, তার মানে এটা কি হবে? আইএনজি হবে। আর এরপর দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে তো এমনি আইএনজি, এটা তো আর কোনো কথাই নাই, রিমুভিং, এটা যা আছে তাই হবে। আমরা জানি উইথ এ ভিউ টু, এটার পরে অটো আইএনজি হয়, দ্যাট মিন্স কি হবে? রিমুভিং। আর এটা কেন আইএনজি হয়েছে? কারণ একটা ভার্ব আছে, একটা সেন্টেন্সে যখন আরেকটা ভার্ব হবে কনজাংশন ছাড়া, অথবা কানেক্টর ছাড়া, অথবা ক্লজ মার্কার ছাড়া, তখন তুমি আইএনজি দিবে। এখানে কোনো হুইচ নাই, দ্যাট নাই, হুম নাই, হোয়াট নাই, যেহেতু নাই তার মানে আইএনজি হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন অনেকে বলছে ভাইয়া টু বার্ন হবে না। টু বার্ন কেন হবে না? কারণ এইখানে উদ্দেশ্য বুঝাইছে, দুই জায়গায় উদ্দেশ্য বুঝায় না। এটা তো উদ্দেশ্য বুঝায় না, শুধু একটা ক্ষেত্রে টু বার্ন হবে উদ্দেশ্য বুঝাইলে। এখন উদ্দেশ্য তো বুঝাই দিছে এইখানেই, এখানে আবার টু প্লাস ভার্ব বেস ফর্ম হবে না, আইএনজি হবে। ভাইয়া নট কেন হবে? আর নট হেল্ড কেন হবে? ভাইয়া নট হবে এই কারণে, বাট আছে, যে বাট দ্য টিচার্স, বাট দ্য টিচার্স, এই বাট থাকার কারণে আমরা বলি না কিন্তু আমাদের দেশে এদের গুণীদের সম্মান করে না, আমাদের দেশে গুণীদের সম্মান নাই, এরকম বলি না? বাট থাকার কারণে এখানে নট দিছি। ওকে, তাহলে ভাই এটা বুঝছো? এবার দেখো ইট ইজ হাই টাইম, সি 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 সি, এটা কে যেন ভুল করছে, সি 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 মফিজ, তোরা এটা ভুল করছস। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের পাস্ট ফর্ম বসে। অনেকে লিখছে হ্যাভ চেঞ্জড। কোথায় যাব তোদেরকে নিয়ে?
আমি অবাক হয়ে যাই, তোমাদেরকে এগুলো তো পড়া মানে প্রথম ক্লাসে মুখস্থ করাই দিছি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো থাকলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে, এখানে চেঞ্জড হবে। তুমি হ্যাভ চেঞ্জ দিছো কেন? নাম বললাম না, নাম বললে চাকরি থাকবে না, ও সরি, নাম বললে মান সম্মান থাকবে না, এজন্য নাম বললাম না। ঠিক আছে? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যারা ক্লাসে মনোযোগ না দিয়ে এইখানে আইসা ভুল করে, তোমার কাছে বিচার দিলাম গো আল্লাহ। এবার আসো, ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ, দেখো দেখো ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ টিচার্স গিভ হাই রেসপেক্ট। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? যাদের প্যাসিভ নিয়ে প্রবলেম, খেয়াল কর, এই ভন্ডের দল খেয়াল কর, খুবই সহজভাবে এই কোয়েশ্চেনটা যদি তুমি বুঝে বুঝে পড়ো, তাহলে তোমার প্যাসিভ প্রবলেম থাকবে না। যে দেখো কি বলেছে, টিচার্স গিভ হাই রেসপেক্ট। বিভিন্ন দেশে টিচার, শিক্ষকরা সম্মান দেয়। টিচাররা কি সম্মান দেয়, নাকি টিচারদেরকে সম্মানিত করা হয়, নাকি টিচারকে সম্মান দেওয়া হয়? অ্যাক্টিভ না প্যাসিভ? টিচার্স গিভ হাই রেসপেক্ট, নাকি টিচারদেরকে দেওয়া হয়? অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। ইয়েস, তাহলে কি হবে? টিচার্স গিভেন, আর এখানে কি হবে? আর টিচার্স আর গিভেন। দেখছো প্যাসিভের কতটা কোয়েশ্চেন? আমি তোমাদেরকে যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করাচ্ছি ভাই, প্রত্যেকটা জিনিস আমি ভেবে চিনতে কোয়েশ্চেনগুলো দিছি, যাতে করে যেভাবে কোয়েশ্চেন আসুক বিভিন্ন ধাঁচে। দেখো এই কোয়েশ্চেনে ম্যাক্সিমাম হচ্ছে কি প্যাসিভ ভয়েস। তাহলে টিচার্স আর গিভেন হাই রেসপেক্ট, শিক্ষকদেরকে দেওয়া হয় কি? হাই রেসপেক্ট দেওয়া হয়। এবার দেখো এ মোস্ট ইম্পর্টেন্ট টু অ্যাপ্ট। হ্যাঁ মনে আছে আমরা পড়ছিলাম অ্যাপ্টের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অ্যাপ্ট টু ফরগেট। দেখো স্লাইডটা খুলে দেখো, প্রথম ক্লাস দেখো, অ্যাপ্ট আছে, অ্যাপ্টের পরে টু প্লাস ভার্বের ইনফিনিটিভে দেখো, অ্যাপ্টের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, মুখস্থ। এরপর দেখো এবার ইজ আছে, যে ইজ দ্যাট এ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ আনলেস হি ইজ স্টিল ড্যাশ হিমসেলফ। এই যে স্টিল ইজ আছে কন্টিনিউয়াস, তাহলে লার্নিং, ইজ স্টিল লার্নিং। স্টিল, স্টিল মানে কি? কোন একটা কাজ এখনো চলতেছে, ঠিক আছে? তাহলে কি হবে? যে হি ইজ স্টিল, আমরা বলি না আই এম স্টিল ওয়ার্কিং, আই এম স্টিল ওয়ার্কিং, আমি এখনো কাজ করতেছি। আই এম স্টিল স্টাডিং, আই এম স্টিল রাইটিং, আমি এখনো লিখতেছি। তাহলে এখানে আমাদের কি হবে? কন্টিনিউয়াস হবে। দেখো হি ইজ স্টিল লার্নিং, হি ইজ স্টিল লার্নিং। এবার দেখো ইট আছে, ইট কন্টিনিউস, তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলে কি হবে? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তাহলে ইট কন্টিনিউস, ইট কন্টিনিউস। বুঝছো? এবং এটা প্রেজেন্ট টেন্স কেন হবে? কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি কি হয়? প্রেজেন্ট টেন্স হয়, আমরা জানি। ইট কন্টিনিউস। সবাই ক্লিয়ার ভাইয়া? দেখো প্রায় 1 ঘন্টার কাছাকাছি ক্লাস, মাত্র 2টা পড়াইলাম। এরপরে এত ভেঙ্গে ভেঙ্গে না ভাইয়া, এম নাম্বারটা বুঝি না, এম নাম্বারটা যে বুঝো না সে বলো তো, সে ইংরেজিতে, সে একটা বাংলা লাইনের ইংরেজি করো, যে আমি এখনো কাজ করতেছি, এটা কি হয়? বা আমি এখনো শিখতেছি, এটার ইংরেজি কি? আই এম স্টিল ওয়ার্কিং, আই এম স্টিল লার্নিং। কোনো কাজ চলমান বুঝালে কি হয়? এই যে কোন কাজ চলমান বুঝালে এই যে এম ইজ আর, এরপরে ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। বুঝছো যে এম বুঝো নাই? ক্লিয়ার? ওকে, দেখো মাত্র 2টা করলাম এতক্ষণে, এটা কোনো কথা? এইবার আসো পরেরটা দেখো। সেটাতে আমরা বেশি সময় নিব না, কারণ মোটামুটি সহজ আছে। এইটাতে এই কোয়েশ্চেনে আবার আমি একটু খেলা দেখাচ্ছি বি ভার্বের। দেখো বি ভার্ব একটা, দেখো বি ভার্ব কয়টা? একটা।
এরপরে দেখো বিভার, 2টা, 3টা, 4টা, 5টা। ওরে বাবা রে বাবা। দেখো একটা কোশ্চেন আমি তোমাদেরকে ক্লাসে এমন এমন কোশ্চেন নিয়ে আসছি বিভিন্ন ধাঁচে, যেমন এর আগে একটা প্যাসিভ দেখছি অনেকগুলা, আর এইখানে দেখো তোমাদের বেশি আনছে কি বিভার, 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 বিভার। ওয়াও। দেখো ভাইয়া, I still work. No, I am still working. I am still learning. I am still writing. তার মানে স্টিল কোনো কাজ চলমান বুঝালে এম ইজ আর এরপর আইএনজি হয়। যেমন আমরা বলি না আই এম স্টিল ডুইং দ্য ওয়ার্ক, আই এম স্টিল ডুইং দ্য ওয়ার্ক, আমি এখনো কাজটা করতেছি। ওকে, আসো এখন আমরা অন্য টাইপের পড়াবো। দেখো, সো আমরা জানি এই বিভার্ব মানে কি, বিভার্বের অ্যান্সার কি হবে? হয় এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা কি ওয়ার অথবা বিং অথবা বিং, এগুলা হয়, এগুলো অ্যান্সার হয়, তাই না? তাহলে আসো, আসো দেখো এই বিভাগটা আগে করি নাকি? আগে এই 5টা করি, তারপরে বাকিগুলা করি, বাকিগুলো সহজ আছে। দেখো আগে এইটা করি, খেয়াল করে দেখো। আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করছো। দেখো দের সাথে কি মোস্ট প্রিসিয়াস প্রোডাক্টস অফ হিউম্যান এফোর্টস, এটা তো প্রেজেন্ট টেন্স, অতীতকালে কিছু নাই, তবে প্রেজেন্ট। তাহলে দের সাথে কি এম বসে? দের সাথে কি এম বসে? না। দের সাথে ইজ বসে? না। দে আর, এই শূন্যস্থানে কি হবে? আর। এবার আসো আমরা কত বি নাম্বার আছে, হ্যাঁ এফ নাম্বারে আছে, খেয়াল করে দেখো। এবার আমরা যদি এফ নাম্বারে যাই, এফ নাম্বারে খেয়াল করে দেখি হুইস রিলেটিভ প্রোনাউন, আমরা বলছিলাম হুইসের আগে সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এর আগে দেখো থটস প্লুরাল, তাহলে থট যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই কি হবে? আর হবে। এখানে এম হবে না, ইজ হবে না, আর হবে। থট যেহেতু প্লুরাল তাহলে কি হবে? আর হবে। এরপর দেখো এইখানে বলেছে অ্যাজ দে কেম থ্রু দ্য অথার্স অ্যাগো, এই অ্যাগো থাকলে বর্তমান কাল না অতীতকাল? সবাই বলো। তোমাদেরকে পড়াইছিলাম ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। অ্যাগো থাকলে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? বলো। অ্যাগো থাকলে এই দেখো এই যে অ্যাগো, এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তাহলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে কি দে আর হবে নাকি দে ওয়ার হবে? আমরা জানি পাস্ট টেন্সে কি হবে? ওয়ার হবে। বুঝছি ভাই? কি হবে? এবার আসো দেন থাকলে, টিএসইএন, দেন থাকলে কি হবে? প্রেজেন্ট না পাস্ট? দেখো তোমাদেরকে পড়াইছিলাম দেন, অ্যাগো, এগুলো থাকলে কি হবে? পাস্ট হবে। তাহলে এখানে দেখো হোয়াট ড্যাশ দেন, তাহলে হোয়াট ওয়াজ, কারণ হোয়াট সিঙ্গুলার, এখানে তো ওয়ার হবে না। তাহলে হোয়াট ওয়াজ দেন থট অর সেইড। মজার ব্যাপার দেখো, এই যে থট, সেইড, এগুলো হচ্ছে পাস্ট টেন্স। অ্যান্ড দেন লাস্টের বিটা দেখো অ্যাজ ইফ, অ্যাজ ইফের আগে প্রেজেন্ট টেন্স হলে অ্যাজ ইফের পরে পাস্ট টেন্স হয়, ছিল কি না নিয়ম? অ্যাজ ইফের আগে প্রেজেন্ট টেন্স হলে পরে কি হয়? পাস্ট হয়। প্রথম ক্লাস যারা করছো, প্রথম ক্লাস যারা মনোযোগ দিছো তাদের জন্য এগুলো ইজি। দেখো অ্যাজ ইফের আগে প্রেজেন্ট, এটা হবে পাস্ট, তাহলে দে ওয়ার। পাস্ট হলে আমরা জানি কি হয়? দে ওয়ার। শেষ। ক্লিয়ার? এবার আসো বাকিগুলো আমরা করি। বুকস প্লুরাল, প্লুরাল হলে আমরা জানি ভার্বের বেস ফর্ম। বুকস প্লুরাল তার মানে ভার্বের কি? বেস ফর্ম। অনেকে বলে ভাই এটা প্যাসিভ হইল না কেন? আর এটা কি বলছে এরকম নাকি? বুক তো নিজে নিজে অধিকার খাটায়। বুকের কাজ কি? এসেন্স অফ ইমর্টালিটি। খেয়াল করে দেখো, বুক তোমাকে প্যাসিভ করবা কখন?
যখন কর্তা নিজে কাজ করবে না। বুক পসেস অ্যান এসেন্স অফ ইমর্টালিটি, এটা আমাদেরকে দেয়। আমরা জানি কোনো প্রবাদ প্রবচন, ঠিক আছে, কোনো সত্য কথা, চিরন্তন সত্য, প্রবাদ বাক্য, হ্যাঁ, অভ্যাসগত কর্ম, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। তো এইখানে দেখো বুকস পসেস, বুকস দেয়, তার মানে হচ্ছে এটা কি? অবশ্যই প্রেজেন্ট। এবং এটা প্যাসিভ না, সে নিজে নিজে দিয়ে থাকে। আমরা বলি না এই ফুলটা সুগন্ধ ছড়ায়, তাহলে তুমি কি বলবা ফুলটা ফুল ছড়ানো হয় বা সুগন্ধ ছড়ানো হয়? না, ফুল থেকে নিজে নিজেই কি সুগন্ধ ছড়ায়। বই থেকে জ্ঞান আসে, তার মানে হচ্ছে কি এটা সাবজেক্ট এবং ভার্ব একই কাজটা করতে পারতেছে। আমরা বলি না বই আমাদেরকে নলেজ দেয়, তাহলে বুক গিভস আস নলেজ, বুক গিভস আস নলেজ, তাহলে বই নলেজ দেয়, এটা সত্য। তার মানে বুক পসেস অ্যান এসেন্স অফ ইমর্টালিটি, তার মানে এটা দেয়, এটা মালিকানা দেয়। সো এটা প্যাসিভ না। তোমরা প্র্যাকটিস করতে হবে ভাইয়া, প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং অর্থ কিন্তু জানতে হবে। ওকে, আসো এবার আসো, ওই যেন ছিলাম এইটা 2 নাম্বারটা গেল। এরপর দেখো টেম্পটেশন প্লুরাল, তার মানে ভার্বের বেস ফর্ম। টেম্পটেশন লোভ, ক্রাম্পল মানে কি চূর্ণ বিচ্ছন্ন করা। লোভ আমাদেরকে চূর্ণ বিচ্ছন্ন করে, ইনটু অ্যাশেস, এই যে এটা ছায়ের মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। এরপর দেখো ডি নাম্বার, সি নাম্বার তো গেল, হ্যাঁ এবার ডি নাম্বার। ভাইয়া এন নাম্বারটা বুঝো নাই? আচ্ছা বুঝাচ্ছি, এন নাম্বারটা আবার বুঝাবো। অ্যাজ ইফ হ্যাজ দোয়ের ব্যবহার, তোমরা অ্যাজ ইফ হ্যাজ দোয়ের ব্যবহার পড়লে ক্লিয়ার হইতে পারবা। দেখো আমি একবারে কঠিন কঠিন কোশ্চেনগুলো এখানে নিয়ে আসছি, যেগুলো সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ। এবার দেখো পিকচার্স প্লুরাল, স্ট্যাচু প্লুরাল, তার মানে কি প্লুরাল থাকলে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। প্রেজেন্ট টেন্সে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। এবার দেখো বুকস, বুকসও কি প্লুরাল, তাহলে বুকস প্লুরাল, এজন্য কি ভার্বের বেস ফর্ম। আমরা জানি ভার্বের বেস ফর্ম কখন হবে? যখন সিঙ্গুলার প্লুরাল হবে, আর সিঙ্গুলার হলে এস বাই এস ফর্ম হবে। এরপরে খেয়াল করে দেখো পরে কি বলেছে, ই নাম্বার গেল, এফ গেল, জি গেল, এইচ। আচ্ছা এইচ নাম্বার একজন প্রশ্ন, ভাইয়া হোয়াট, মনে রাখবা হোয়াট যদি কোনো কিছু নির্দিষ্ট করে না বোঝায় তখন সিঙ্গুলার। এখানে নির্দিষ্ট করে হোয়াট, এখানে কোনো প্লুরাল বোঝাচ্ছে না, তার মানে তুমি সিঙ্গুলার ধরবা অটো। এরপরে দেখো এইচ আই, খেয়াল করে দেখো সেইড স্টিল, হ্যাঁ। এবার দেখো হোয়াট ওয়াজ দেন, দেন থাকলে আমরা অতীত নেই, আর সেইড স্টিল ড্যাশ স্পিক টু আস। এখন খেয়াল করে দেখো ভাইয়া হোয়াট একটা কানেক্টরস আছে, একটা, অনেকে বলে ভাইয়া একটা ভার্ব আছে তাহলে আরেকটা ভার্ব আইএনজি হবে। অনেকের একটা প্রশ্ন আছে না ভাইয়া আরেকটা ভার্ব আইএনজি হবে, কিন্তু আইএনজি হবে না। কারণ কি ভাইয়া, এখানে দেখো কানেক্টর আছে, তার মানে এখানে কি হবে? স্পিক্স টু আস, কারণ আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ধরছি, এটা কি হবে? সিঙ্গুলার হবে। এখন আরেকটা প্রশ্ন ভাইয়া, এখানে কেন আমি পাস্ট নিব না? ভাই এইটুকু আমরা পাস্ট নিচ্ছি। হোয়াট ওয়াজ দেন, হোয়াট ওয়াজ থট অর সেইড, প্যাসিভ মুড। এইবার স্টিল থাকলে আমাদের প্রেজেন্ট টেন্স হবে, স্টিল স্পিক্স টু আস। বুঝছো ভাই? আইএনজি হবে না, আইএনজি হবে না এই কারণে, যদি এই হোয়াট না থাকতো তখন তুমি আইএনজি নিতে পারতাম। বুঝাতে পারছি ভাই? দিনাজপুর বোর্ড দিয়ে 23 করায় দেন, দিনাজপুর বোর্ড 23 কেন? এটা কি খুব কঠিন? আমার এখানে নাই, আমি মুখে মুখে করাই দিব, সমস্যা নাই। দিনাজপুরের তো পানি পানি, 23 সাল, আগের সালগুলো খুব সহজ আসছো। এবার আসো বুকস ইন্ট্রোডিউস, অ্যাক্টিভ না প্যাসিভ বলো? বুকস, বুকস প্লুরাল, এবং ইন্ট্রোডিউস বই আমাদের পরিচিত করে, এটা কি সে নিজে নিজে করে না? আসলেই তো করে। বই আমাদের নলেজ দেয়, বই আমাদের পরিচিত করে, তার মানে এটা কি অ্যাক্টিভ, তার মানে কি হবে? বুকস ইন্ট্রোডিউস আজ দ্য বেস্ট সোসাইটি। এরপর দেখো দে প্লুরাল,
দে প্লুরাল থাকলে ভার্বের বেস ফর্ম বসে, সহজ হিসাব। এবার দেখো হ্যাভ আছে, হ্যাবের পরে পাস্ট পার্টিসিপল বসে, হ্যাবের পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, হ্যাভ লিভড। হ্যাভ আছে, হ্যাবের পরে ভি থ্রি ফর্ম বসে। এবার দেখো হোয়াট দে থিঙ্ক অর সেইড, খেয়াল করে দেখো সেইড পাস্ট, এখানে কি হবে পাস্ট, এন্ডের অথবা অর এর আগে যা, যেমন দেখো এখানে অরের আগে পাস্ট, এখানে কি এখানে ভি থ্রি ফ্রম, এখানেও ভি থ্রি ফ্রম, এইখানে দেখো সেইড পাস্ট ফ্রম, তার মানে এটাও কি হবে পাস্ট ফ্রম হবে, তার মানে থিঙ্কের জায়গায় কি হবে থট হবে। আচ্ছা, আর লাস্টেরটা যারা বুঝতেছো না তোমরা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, প্রথম ক্লাসে বুঝাইছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট থাকে তার মানে পরে কি হবে পাস্ট হবে, আর বিভার্ব হিসেবে পাস্ট কে হয় ওয়াজ অথবা ওয়ার, আর আমরা জানি এখানে দের সাথে ওয়াজ হয় না, দের সাথে ওয়ার হয়। ক্লিয়ার? সবচেয়ে বেশি কঠিন আসছে 25-এ, সবচেয়ে বেশি কঠিন আসছে 25, এটা কি 25 সালের না? হ্যাঁ, এবং আমি এই জন্য এগুলো একটু বেশি ঠান্ডা মাথায় পড়াচ্ছি। ওকে, সো এই ক্লাস বা এই কোয়েশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি বিভার্ব দিয়ে আসছে, এবং এইখানে তুমি আরেকটা জিনিস শিখছো যে অনেকে ভাবতেছো ভাইয়া কোনো বস্তু থাকলেই প্যাসিভ হবে না, বস্তু যদি কাজটা করতে পারে, বই আমাদের জ্ঞান দেয়, বই আমাদের পরিচিত করে, তার মানে এগুলা কি ভাইয়া স্টিল, ভাইয়া স্টিল তো স্টিল থাকলে তখন তুমি কন্টিনিউয়াস নিবা, যখন এম ইজ আর থাকবে আগে, এম ইজ আর এগুলো থাকলে তখন আইএনজি নিবা। এখানে কি আছে? নাই। তাহলে স্টিল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস দুইটাই হয়। যদি তুমি ওরকম এম ইজ আর থাকে তখন তুমি আইএনজি বসাবা, না থাকলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট দিবা। বুঝছো ভাইয়া? এম নাম্বারটা বুঝান, এম 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 তো সহজ। দেখো এন্ডের আগে যা, এন্ডের পরেও তা, অরের আগে যা পরেও তা, এই যে তোমাদের বলি এন্ড এর আগেও যা পরেও তা, অর এদের আগেও যা পরেও তা। দেখো এখানে অরের পরে হচ্ছে সেড পাস্ট ফর্ম, তার মানে এখানে কি হবে থিঙ্কের জায়গায় থট হবে। ঠিক তেমনি দেখো সেড পাস্ট পার্টিসিপল, কারণ ওয়াজের পরে পাস্ট পার্টিসিপল, এখানে কি থট পাস্ট পার্টিসিপল। বুঝছো ভাই? হ্যাঁ, এবং আজকে যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি এগুলো সবই 25 সালের কোয়েশ্চেন প্রায়, এবং এগুলো খুবই কঠিন কঠিন, এর চেয়ে কঠিন আর আসবে না তোমাদের, এর চেয়ে কঠিন আর কি আসবে না। এই যে এটাও মোটামুটি কঠিন আছে, সিলেট বোর্ড 2025। কে জানি বলছো ভাইয়া 23 সালটা করেন, 23 সালটা আমি দেখি। আজকের গুলা সবচেয়ে কঠিন, এর চেয়ে কঠিন তোমাদের আসবে না ভাই। তুমি দেখো প্রত্যেকটা জায়গায় ভেজাল আছে। প্রথম দিন সহজ করাইছি, দ্বিতীয় দিন কঠিন, আজকে এখন আরো কঠিন। এবার আসো, এইখানে দেখো বিভার্বের খেলা অনেকগুলা, বিভার্ব বিভার্ব, তারপরে হচ্ছে বিভার্ব বিভার্ব। তোমরা আগে বিভার্বগুলোর অ্যান্সার করো, এই চারটার আগে অ্যান্সার করো, চারটার অ্যান্সার করো আগে। সবাই এই চারটার আগে অ্যান্সার করো, তারপর আমি তোমাদেরকে বলবো। দেখো এখন আবার বিভাগ তোমাদের জন্য ইয়ে হবে। হ্যাঁ, আজকে আমি এক এক টাইপের তোমাদেরকে দেখাচ্ছি যাতে করে তোমাদের আর কোনো প্রবলেম না হয় ইনশাল্লাহ। দেখো প্রথমটা ফেস্টিভ্যালস প্লুরাল, তার মানে কি হবে আর হবে, কারণ এটাতে অতীতকালের কোনো শব্দ নাই, তাই না? এরপরে দেখো সি নাম্বার ফেস্টিভ্যালস, তার মানে এখানে কি হবে আর হবে, যেহেতু অতীতকালে কোনো শব্দ নাই, এখানে কোনো অ্যাগো নাই, এখানে দেন নাই, ইয়েস্টারডে নাই, এগুলো নাই। এবার আসো সি নাম্বারের পরে কত নাম্বার? এল নাম্বার। দেখো এল নাম্বার, এল নাম্বারটা আমরা যদি খেয়াল করি এখানে দেখো মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যালস। দেখো মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যালস, তুমি ফেস্টিভ্যালসকে ধরবা নাকি ফাউন্ডেশনকে সাবজেক্ট হিসেবে ধরবা? টুরু সাবজেক্ট বলো, দ্য মেইন ফাউন্ডেশনকে সাবজেক্ট ধরবা না ফেস্টিভ্যালসকে ধরবা? সবাই কমেন্টে জানাও। এই এল নাম্বারে, এল নাম্বারে ফেস্টিভ্যালসকে ধরবা
নাকি ফাউন্ডেশনকে ধরবা? তোমাদেরকে বলি আবার, হ্যাঁ, 2025 সালে সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজিতে, তোমরা জানো সবাই, প্রায় কত, 42% না 38%? বুঝছো, 100 জনের মধ্যে 40 জন নাই, তো কঠিন প্রশ্ন করবে না? সবচেয়ে কঠিন প্রশ্ন এটা। তোমরা 23 বলো 22 বলো, এগুলো ব্যাপারই না। আগের কোশ্চেন বেশি কঠিন ছিল না, এগুলো কঠিন। তাহলে দেখো এখানে আমরা ফাউন্ডেশনকে ধরবো, কারণ আমরা জানি অফের আগের সাবজেক্টকে ধরতে হবে, প্রিপোজিশনের আগের সাবজেক্টকে ধরতে হবে। অনেকে ফেস্টিভ্যালস ধরে আর দিয়ে দিবা না, এখানে অ্যান্সার আর হবে না, এখানে অ্যান্সার কি হবে, ইজ হবে। ফাউন্ডেশন সিঙ্গুলার, এই জন্য কি হবে, ইজ হবে। এইবার দেখো, এইবার দেখো ভাইয়া, এই বিভাবে কি হবে এটা বোঝার জন্য কিচ্ছু দেখাতে হবে না। অ্যানশিয়েন্ট রিচুয়াল, অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট অর্থ কি, প্রাচীন। প্রাচীন এটা কি বর্তমান না অতীত? বর্তমান না অতীত? অতীতকাল। আর অতীতকাল থাকলে অবশ্যই কি হবে, অয়ার হবে, যেহেতু রিচুয়ালস প্লুরাল আছে। যদি এখানে শুধু রিচুয়াল থাকতো তাহলে ওয়াজ হইতো। বুঝছো? একজন বলছে ভাইয়া আমাদের কি ট্যাগ কোশ্চেন আছে? আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ও আল্লাহ আপনি একটু বুঝা ক্ষমতা দেন, আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দেন। ওহ, তোমাদের ট্যাগ কোশ্চেন আছে না নাই, তুমি যদি এখন এগুলো আমাকে জিজ্ঞেস করো তাহলে হবে? তুমি তোমার নিজের সিলেবাসই জানো না, কি পড়াশোনা করবা? ভাই কুমিল্লা 19 করেন আর দেখি দেখি, এগুলো আগে 25 বুঝো ভাই। যে 25 বুঝবে তার জন্য অন্য কিছু ব্যাপারই না, যে 25 বুঝবে তার জন্য অন্য কোনো কিছুই ব্যাপার না। এই জন্য এগুলো ভালো করে পড়ো, আর শিওর এ প্লাস থেকে প্র্যাকটিস করো। ওকে, সো খেয়াল করে দেখো, অ্যানশিয়েন্ট আছে, অ্যানশিয়েন্ট মানে হচ্ছে কি, প্রাচীন। তাহলে অ্যানশিয়েন্ট যেহেতু প্রাচীন আছে, তার মানে অবশ্যই ওয়্যার হবে। শেষ, এই কটা আমরা মোটামুটি পারবো। এবার দেখো আমরা বাকিগুলা করি। বি নাম্বার, উইথ দ্য চেঞ্জেস অফ সোসাইটি দ্য নেচার অফ ফেস্টিভ্যালস অলসো। দেখো ফেস্টিভ্যালকে ধরবা না নাকি নেচারকে ধরবা? কাকে ধরবা সাবজেক্ট, কাকে ধরবা? আমি আবার বলতেছি, এগুলা তোমরা এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি 25 সালটা একটু ভালোভাবে বুঝাই। তো দেখো এখানে আমরা কাকে ধরবো, ফেস্টিভ্যালস নাকি নেচার? অবশ্যই আমরা কাকে ধরবো, নেচারকে ধরবো। তা নেচার সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বাই এস যুক্ত হবে। শেষ। এবার আসো, এবার দেখো আর, এম ইজ আর, এম ইজ আর, এরপর আর একটা ভার্ব আসে, তার মানে কি হবে, V3 ফর্ম হবে, ডিপলি রুটেড। আমরা বলছিলাম না এম ইজ আর, এরপরে কি, V3 ফর্ম। আরো সহজ হিসাব মনে রাখবে, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এম ইজ আর, এরপরে কি বসবে, V3 ফর্ম বসবে। তারপরে ই নাম্বারটা দেখো, ই নাম্বার, ই নাম্বার আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স আছে এখানে। দেখো দে প্লুরাল, দে যদি প্লুরাল হয় তাহলে ভার্বের বেস ফর্ম বসে, দে যদি প্লুরাল হয় তাহলে ভার্বের কি বসে, বেস ফর্ম বসে। এরপর দেখো পরেরটা আরো সহজ, সাম অফ দ্য ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালস হচ্ছে প্লুরাল, তাহলে ফেস্টিভ্যাল যদি প্লুরাল হয় ভার্বের বেস ফর্ম বসে, তার মানে এখানে হবে কন্টিনিউ, এখানে হবে বিয়ার। এবার দেখো সাম, সাম হচ্ছে কি, প্লুরাল, সাম যদি প্লুরাল হয় তাহলে ভার্বের বেস ফর্ম। এরপর দেখো সাম আবার আসছে, এটা খুবই সহজ, এগুলো সব ইজি, তাহলে ভার্বের বেস ফর্ম। এবার দেখো প্রিমিটিভ, প্রিমিটিভ অর্থ কি, আদিম। আদিম কি বর্তমান না অতীত? প্রিমিটিভ সোসাইটি, আদিম সমাজ, আদিম সমাজ বর্তমান না অতীত? বলো, আদিম সমাজ, প্রিমিটিভ সোসাইটি বর্তমান না অতীত? অতীত। তাহলে অতীত হলে গেট না গট? এখানে কি হয়ে যাবে, গট স্টার্টেড, গেট হয়ে যাবে কি, গট পাস্ট ফর্ম, গেট হয়ে যাবে কি, গট। এগুলো বাকিগুলো সব সহজ আছে। এবার দেখো অন দ্য পেয়ার ফর ফুড ড্যাশ হ্যাভ নাও বিন, তো এখানে খেয়াল করে দেখো পরের কোয়েশ্চেনটা একটু আমাদের বুঝার বিষয় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে,
দেখো স্পিরিটি অন দ্য ফেয়ার ফর ফুড হ্যাভ নাও বিন, তাহলে আমরা জানি এখানে হ্যাভ, এরপরে B3 ফর্ম বসে, হ্যাভের পরে কি B3 ফর্ম বসে। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন সাবজেক্ট কি ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালস প্লুরাল, তার মানে ভার্বের বেস ফর্ম, আর ভার্বের বেস ফর্ম থাকলে কি হয় হ্যাভ বসে, আর হ্যাভের পরে ভার্বের কি বসে B3 ফর্ম বসে, তাইলে হবে হ্যাভ নাও বিন ফিল্ড। এখন অনেকে বলে ভাই এখানে ফেস্টিভ্যালসকে ধরবো কেন, আমরা জানি রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট হচ্ছে মেইন সাবজেক্ট, এই যে দেখো এর আগের সাবজেক্ট হচ্ছে আমাদের কি ফেস্টিভ্যালস, এই জন্য আমাদের অ্যান্সারটা কি হবে হ্যাভ, ফেস্টিভ্যালস প্লুরাল এই জন্য কি হবে হ্যাভ হবে। আবার হ্যাভের পরে আরেকটা ভার্ব আসছে, তার মানে B3 ফর্ম হবে হ্যাভ বিন ফিল্ড, হ্যাভ বিন ফিল্ড। আর আছে বাকি, এবার দেখো ওয়ার বিভার্ব, বিভার্বের পরে কি B3 ফর্ম বসে, তার রিলেটেড, রিলেট আছে হয়ে যাবে রিলেটেড, শেষ। এটা মোটামুটি সহজ ছিল, তারপরেও কিছু প্র্যাকটিস করলে এগুলো বের হয়। ভাই হ্যাভ চেঞ্জড অর আর চেঞ্জিং হবে কি না, হ্যাভ চেঞ্জ দেওয়া বেটার, কারণ হচ্ছে খেয়াল করে দেখো যে কোনো একটা কাজ আগে থেকে শুরু হয়ে এখনো পরিবর্তন হচ্ছে, হচ্ছে, করেছে, খেয়েছে, ঘটেছে, এরকম বুঝালে প্রেজেন্ট পারফেক্টকে আমরা কি করি অগ্রাধিকার দিই, এই জন্য এখানে তুমি হ্যাভ বিন ফুলফিলড দিবা। ওকে, ইয়েস। যাবো আরেকটা, যাবো দেখি তোমাদের এগুলো শেষ করে আমি তোমাদের ওই যে বললাম 19 বা কি যেন একটু দেখাই দিব, বাট এগুলো বুঝলে ভাই ওগুলা পানি ভাত। হ্যাঁ শিউরে প্লাস, একদম বলছে ভাই শিউরে প্লাসে এগুলো সব বাংলা ব্যাখ্যা দেওয়া আছে, এটা করো, এটা সহজ আছে, এটা তোমরা করো, কঠিনগুলো মোটামুটি করায় দিছি। ওয়ান্স আপন এ টাইম, বর্তমান না অতীত, হ্যাঁ এটা মজা আছে। দেখো ওয়ান্স আপন এ টাইম, তাহলে কি হবে দেয়ার ওয়াজ, মজা না এটা? আচ্ছা তোমরা একটু আর একটু করো। মজার ব্যাপার দেখো, দেয়ার ওয়াজ এ কিং, এবার দেখো ফন্ড অফ, অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে নোয়িং কি হবে নোয়িং। এবার দেখো এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপড হয়ে যাবে কি স্টপড, স্টপড এটা হবে ভার্বের পাস্ট ফর্ম। আবার দেখো টুর পরে ভার্বের বেস ফর্ম, এগুলো সহজ, তোমাদের যেগুলো যেগুলো কঠিন এগুলো শেষ, ঠিক আছে। এবার দেখো ই নাম্বার আমরা দেখতে পাচ্ছি কি দিয়েছো, হ্যাঁ ই নাম্বার, এটাও কি ভার্বের পাস্ট ফর্ম হবে, কারণ এখানে অন্য কোনো ঝামেলা নাই, টোল্ড। এবার দেখো অ্যাট দ্য স্কিইং, গেট, গেট হবে না গট হবে, V2 হবে। তোমাদের বলছিলাম না যে যদি অতীতকালের হয় 80% অ্যান্সারই কি হয়ে যায় পাস্ট ফর্ম হয়। ভাইয়া নোয়িং হবে, এরা তো চলো, আরে ভাই নো, এটা তো এমনি প্রিপোজিশনের পরে আইএনজি, তোমার কিচ্ছু দেখার দরকার নাই, প্রিপোজিশনের পরে কি এমনি কি হবে আইএনজি হবে, আর টুর পরে ভার্বের বেস ফর্ম, এগুলা ক্লিয়ার করাইছি গত ক্লাসেও, ঠিক আছে। তাহলে এখানে গেট হয়ে যাবে গট, অ্যান্ড কন্ডেমড এটা হবে কি, এটাও ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। ম্যাক্সিমাম অ্যান্সারগুলো কি হয় ভার্বের পাস্ট ফর্ম হয়। এবার দেখো এইখানে একটু প্রবলেম আছে, ম্যান লাইক ইউ ড্যাশ টু স্পল দ্য ফিশ, যে তোমার মতো মানুষের বেঁচে থাকা উচিত নয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মডাল ভার্ব নিতে হবে,
শুড নট লিভ, এটা একটু ঝামেলাপূর্ণ। মনে রাখবা অর্থের সৌন্দর্য জায়গায় আমরা বলছিলাম অর্থের সৌন্দর্য ক্রিয়েট করতে আমাদের মডাল ভার্ব আনতে হয়। যেমন যদি তুমি বলো ম্যান লাইক ইউ লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, যে তোমার মতো ব্যক্তির বেঁচে থাকা ধ্বংস করা শান্তি, পৃথিবী ধ্বংস, শান্তি ধ্বংস করা, এটা বলবা না, এটা বলবা ম্যান লাইক ইউ শুড নট লিভ, যে তোমার মতো লোকের বেঁচে থাকা উচিত নয়, টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা যখন দেখবো অর্থের সৌন্দর্য তৈরি করতে হবে তখন আমাদের মডাল ভার্ব নিতে হবে। কি নিতে হবে? মডাল ভার্ব। তো এই জন্য বলতে হবে ম্যান লাইক ইউ শুড নট লিভ, তোমার মতো মানুষের বেঁচে থাকা উচিত নয়। এখন না বলে ভাই এটা আমরা কেমনে আনলাম, এটা আমাদের অর্থ দিয়ে আনতে হবে। এরকম কিছু কিছু কোয়েশ্চেন আছে যে তোমার অর্থ ছাড়া সম্ভব না, বুঝছো? এরপর দেখো বাট অ্যানাদার থট, খেয়াল করে দেখো বাট অ্যানাদার থট, থট এখানে সাবজেক্ট, তার মানে এরপরে কি ভার্ব নিব, তাহলে ভার্বের পাস্ট ফর্ম নিলাম, ক্রসড হিজ মাইন্ড। এখন তুমি এখানে ক্রস দিতে পারো, আবার হ্যাড ক্রসও দিতে পারো, কারণ আমরা জানি বিফোরের আগে, তোমরা একটা নিয়ম পড়ছো কিনা আফটার বিফোরের নিয়ম, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এখানে ভার্বের আগে যদি বিফোরের আগে পাস্ট পারফেক্ট নেই তাহলে হ্যাড ক্রসড দিতে পারো, আবার শুধু ক্রসড দিতে পারো, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এইটা হ্যাড ক্রসড। বিফোরের আগে কি পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে ভার্বের পাস্ট ফর্ম। কিরে কঠিন লাগতেছে? এখন দেখো এই ভার্বের পাস্ট ফর্মে এটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে। এখানে বলেছে দ্য অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষী সেন্ড ফর এক্সিকিউশন, সে পাঠিয়েছে এক্সিকিউশনের জন্য নাকি জ্যোতিষীকে পাঠানো হয়েছে? রাজা বলল ওই তার এখানে বেঁচে থাকা উচিত না, তাকে মৃত্যুদণ্ড দাও। তো তাকে কি সে পাঠাইছে নাকি তাকে পাঠানো হয়েছে? জ্যোতিষী কি নিজে নিজে পাঠাইছে নাকি জ্যোতিষীকে পাঠানো হয়েছে? জ্যোতিষীকে পাঠানো হয়েছে, এই জন্য প্যাসিভ হবে ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন। এরপরে কে নাম্বার দেখো হাউ লং উইল ইউ লিভ, আমরা দেখতে পাচ্ছি উইল আছে, তার মানে হচ্ছে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডাল ভার্বের পরে কে বসে? ভার্বের বেস ফর্ম বসে। এবার দেখো কোনটা প্রবলেম তোমাদের? ভাইয়া ক্রসড হইব না? আমি তোমাদের বললাম ক্রসড হয়, কিন্তু আমরা জানি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেক্ষেত্রে আমাদের হ্যাড ক্রসড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আর এখানে যেহেতু তাকে পাঠানো হয়েছে, সে নিজে নিজে পাঠায় নাই, তাকে পাঠানো হয়েছে, এজন্য প্যাসিভ নিতে হবে। প্যাসিভ মানে কি? ওয়াজ সেন্ট। ঠিক আছে, এরপর দেখো এটা তো এমনি সহজ, হাউ লং উইল উই লিভ, এখানে আমরা দেখতে পাচ্ছি উইল আছে, উইল হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে অবশ্যই বেস ফর্ম বসে। এরপর দেখো উইথ রেডি উইট দ্য অ্যাস্ট্রোলজার সেইড দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই শেল ডাই অন দি উইক বিফোর ইউর ম্যাজেস্টি, গুড বাই, সো গুড বাই। এবার দেখো খেয়াল করে দেখো স্টার্স প্লুরাল, কোনো ব্যক্তির কথা কোটেশন অনুযায়ী করলে আমরা জানি কোনো ব্যক্তির কথা যদি আমরা বলি অথবা কোনো চিরন্তন সত্য বা ঘটনা অভ্যাসগত কর্ম যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? প্রেজেন্ট ইউজ করি। তাহলে দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট, এখানে কি ভার্বের বেস ফর্ম। আরও মজার ব্যাপার হচ্ছে মনে রাখবা যদি ফিউচার থাকে, যদি দ্যাটের পরে ফিউচার থাকে এখানে প্রেজেন্ট হয়, এখানে পাস্ট হয় না, সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী। এই জন্য তোমাদেরকে বলছিলাম টেন্সের যে ক্লাসগুলো আছে আমার, ওই টেন্সের ক্লাসগুলো করে ফেলো। বেসিক ক্লাস, যে একটা ফিউচার থাকলে একটা কি হয়? প্রেজেন্ট হয়। তার মানে এখানে তুমি পাস দিতে পারবা না, কারণ তুমি অলরেডি পাস দিয়ে দিছো সেইট। তার মানে এখানে তুমি দেখবা দ্য স্টার্স ডিক্লেয়ার ভার্বের বেস ফর্ম, কারণ এখানে ফিউচার ইনডিফিনিট আছে। তাহলে ফিউচার ইনডিফিনিট থাকলে পাস্ট হয় না, ফিউচার থাকলে প্রেজেন্ট হয়। বলো, ফিউচার থাকলে প্রেজেন্ট হয়, ফিউচার থাকলে প্রেজেন্ট হয়। এরপর দেখো কালকেই পড়াইছিলাম বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে কি হয়? বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে কি হয়? কালকেই পড়াইছিলাম বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে কি হয়? আইএনজি যুক্ত হয়। হিয়ারিং দিস দ্য কিং টার্ন ফেল লাইক এ ডেড ম্যান অ্যান্ড শাউটেড দ্যাট দিস ওয়াজ এ লেট হিম ড্যাশ কাম হিয়ার অ্যাগেন। লেটের পরে ভার্বের বেস ফর্ম হয়,
আর এখানে বলেছে তাকে যেতে দাও, সেজন্য এখানে না আসে, না আসে তার মানে কি হবে, লেট হিম নট কাম অ্যাগেইন, সেজন্য কখনো না আসে। এই কোয়েশ্চেনে মাত্র 3টা কোয়েশ্চেন কঠিন, এই কোয়েশ্চেনে মাত্র 3টা কোয়েশ্চেন কঠিন। নাম্বার 1, এটা ম্যান লাইক ইউ শুড নট লিভ, এটা অর্থ দিয়ে অ্যান্সার করতে হবে। আবার দেখো লাস্টেরটা, এটা অর্থ দিয়ে করতে হবে, লেট হিম নট কাম হিয়ার অ্যাগেইন, তাকে ছেড়ে দাও সেজন্য এখানে না আসে, এই জন্য কি হবে, নট কাম। আর আরেকটা, এটা কঠিন না, এটা এমনি টেন্সের ব্যবহার, যে প্রেজেন্ট থাকলে সরি ফিউচার থাকলে প্রেজেন্ট হয়, শেষ। নাইলে মোটামুটি আর কোনো সমস্যা নেই। ওকে, সো এখন তোমাদের কাজ কি, তোমরা হচ্ছে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করবা, প্রচুর পরিমাণে। সো কোথায় থেকে করবা, কি করবা না করবা, এই যে এখানে, আচ্ছা কোন 23 সালের কোন বোর্ডটা বলছো, 23 সালের কোন বোর্ডটা যেন বলছো, কে যেন, সহজ আছে ভাই, 23 এগুলো খুব ইয়ে আছে। এখন ধরো সব বোর্ড যদি আমি করে দিই তুমি তো শিখবা না, আমি 24-25-এর যেগুলো আছে, ভাই আলিমের প্রশ্ন, যারা মাদ্রাসা বোর্ড থেকে দিবা তাদের জীবনে এত কঠিন আসবে না, তাদের এর চেয়ে আরো সহজ আসবে। ও কুমিল্লা বোর্ড 2019-এ কথা বলছো, কি হয়েছে কুমিল্লা বোর্ড 2019-এ? তোমার কাছে যদি প্রশ্নটা থাকে, যেহেতু আমার এখানে নাই, এই বোর্ডে নাই, আমি দেখাচ্ছি। কুমিল্লা বোর্ড 2019, তাই তো? কই, হ্যাঁ কুমিল্লা বোর্ড তো খুবই সহজ। প্রথমেই দেখো ভার্ব আছে, তাহলে আমরা জানি সেটা কি হয়ে যাবে, টিচিং। প্রথমে শূন্যস্থান থাকলে ভার্বটা কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। এই যে এখানে নিয়মটা দেখো, তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। এ টিচার, দেখো এ টিচার টিচেস, এ টিচার সিঙ্গুলার, এজন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। এই কুমিল্লা বোর্ড তো 2019 যাদের কাছে আছে তারা দেখো খুবই সহজ। আমাদের সব শেষ, জাস্ট হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যাদের কাছে শিউরে প্লাস বয়েস বা যে কোনো বোর্ডের বই থাকুক, দেখো প্রথম আছে টিচ, তার মানে টিচিং, প্রথমে শূন্যস্থান আইএনজি হবে, এরপর দেখো এ টিচার টিচেস, এবার দেখো উইথ এ ভিউ টু, আহা রে পানি ভাত পানি ভাত, উইথ এ ভিউ টুর পরে কি আইএনজি, এরপর ডি নাম্বার দেখো। এই যে তোমরা কেন যে বলো, আচ্ছা আমাদের শেষ, আজকের ক্লাস শেষ, আমি দেখাচ্ছি। দেখো কুমিল্লা বোর্ড 2019 যে বলছো, প্রথমে শূন্যস্থান, তার মানে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, টিচিং। দ্বিতীয়টা দেখো এ টিচার, এ টিচার হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বাই এস। এরপরে আছে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে কি আইএনজি। ভাই এগুলা তোমার কাছে কঠিন না, তোমরা অলরেডি কঠিন কোয়েশ্চেনগুলো করে ফেলছো, তোমাদের আর কোনো কিছু লাগবে না। এই যে দেখো সবগুলো সহজ। এরপরে ডি নাম্বার আছে বাই, বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আইএনজি হয়, প্রিপোজিশনের পরে কি হয়, আইএনজি হয়। এখানে ভাইয়া যেগুলো আছে এগুলো তোমাদের জন্য খুব ইজি। এরপর হচ্ছে ক্যান, ক্যান আছে, ইস ই নাম্বারে আছে ক্যান, ক্যান হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব মানে ভার্বের বেস ফর্ম বসবে। কুমিল্লা বোর্ড বলে কঠিন ভাইয়া, ঠিক আছে এগুলো পারবো, আগে আপনার ক্লাস ছাড়া করছিলাম। ও এখন তুমি যে বোর্ডের কোশ্চেন করো তুমি পারবা। দেখো এই কুমিল্লা বোর্ড 19-এর 5টা কোশ্চেন আমি দেখাইলাম, এক ফলোকে তুমি অ্যান্সার করতে পারবা, সকল বোর্ড। আর মাদ্রাসা বোর্ডের কোশ্চেন আমার এখানে নাই যদিও, একবার ইজি, পানি ভাত, একই তুমি ভাইয়ার এই ক্লাসটা করে তুমি অ্যান্সার করে এমনি পারবা। বইটা তোমরা রকমারিতে পাবা, অথবা তোমরা হচ্ছে এডুকেশন পেজে নক দিলেই পাবা। বুঝতে পারছি, যে কোনো বই থেকে তুমি হচ্ছে এখন বোর্ড কোশ্চেন সলভ করো। তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা বিশেষ করে 2024, 2023, 19 যেগুলো যেগুলো আছে, 18, 17, তোমরা হচ্ছে এই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা।
আর তোমার যদি ধরো 10টার মধ্যে 7টা হয়, 6টা হয়, তুমি কি করবা না? হতাশ হবা না, তুমি প্র্যাকটিস করতে থাকবা। তোমার টার্গেট থাকবে শুরুর দিকে তুমি 50% পারো কিনা, এরপরে দেখো 60% পারো কিনা, 70% পারো কিনা। এবার পারলে আর কোনো টেনশন নাই। আমি আজকে যেগুলা করাইছি সবচেয়ে কঠিন, এর চেয়ে কঠিন আর নাই। তুমি খেয়াল করে দেখো ভাইয়া, আমি আবার বলছি, তোমার কাছে বোর্ড কোয়েশ্চেন থাকুক, যে কোনো বোর্ড কোয়েশ্চেন তুমি খেয়াল করে দেখবা যে তুমি আমি যেসব কঠিনগুলা করাইয়া দিছি এগুলার মধ্যে এগুলার বাইরে তোমাদের আর কঠিন নাই। সো তোমরা এখন কি করবা? তোমরা হচ্ছে জাস্ট বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা। বুঝাইতে পারছি? ওকে, সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আর কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া এসিসি টেস্ট পেপার সলিউশন কোর্সের ক্লাস কি আপনি নেবেন? হ্যাঁ, টেস্ট পেপার সলিউশনের সেকেন্ড পেপার ক্লাসগুলো আমি তোমাদেরকে ইয়ে করব। ওকে, বা টেস্ট পেপার যারা টেস্ট পেপার সলিউশন কোর্সে অ্যাড হইছো ক্লাস পাবা, সমস্যা নেই। ওকে, সো ভাইয়া আজকের এই কঠিন ক্লাসকে যারা মাথা ঠান্ডা করিয়া বুঝতে পেরেছ, ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম হবে না। সো তোমরা অবশ্যই অবশ্যই বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আর কোনো টেনশন নাই। ওকে, ঠিক আছে? সো এখন তোমার কাজ হচ্ছে শুধু প্র্যাকটিস করে, দেখে দেখে প্র্যাকটিস করবা, দরকার হয় দেখে দেখে প্র্যাকটিস করবা। বুঝাইতে পারছি? ওকে, সো বিদায় নিতে পারি আজকের মতো। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা এখানে যারা আছো একটু বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি পড়ো বাসায়। প্র্যাকটিস না করলে ভাইয়া, তুমি যদি প্র্যাকটিস না করো, আমি যদি তোমাকে খাওয়াই দই, তোমার লাভ হবে না। এই জন্য তোমাকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।